নমস্কার, কেন টিউবে আপনাদেরকে সবাইকে স্বাগত। এই চ্যানেলে মূলত জিওপলিটিক্স নিয়ে আলোচনা হয়। জিওপলিটিক্স নিয়ে যারা আলোচনা করেন বা কিছু পড়াশুনো করে জানতে পারলাম, বাংলাদেশের নির্দিষ্ট কোনো বিদেশ নীতি নেই। তার মানে এই হচ্ছে, প্রত্যেকটা দেশের একটা বিদেশ নীতি আছে, কিন্তু বাংলাদেশের কোনো বিদেশ নীতি নেই। যেমন আমেরিকার বিদেশ নীতি হচ্ছে সারা পৃথিবীর উপরে ছড়ি ঘোরানো, মানে সারা পৃথিবীটাকে শাসন করবে। রাশিয়ার বিদেশ নীতি হচ্ছে আমেরিকাকে দাবিয়ে রাখা। চীনের বিদেশ নীতি হচ্ছে সারা পৃথিবীর অর্থনীতিটা তাদের কবজায় নিয়ে আসা। তার মানে চীন কিন্তু কারো সাথে কখনো যুদ্ধে জড়াবে না। মোটামুটি ভারতের বিদেশ নীতিওটা মোটামুটি তাই। দেখুন, অনেক বড় বড় সংঘর্ষ তাদের মাথার উপর দিয়ে গেলেও তারা ছোট্টখাট্ট কিছু অপারেশান বা ছোট ছোট কিছু কিছু খণ্ডযুদ্ধ করে তারা কিন্তু সব কিছু মিটিয়ে নিয়েছে। তারা যুদ্ধের দিকে যেতে চায় না। তারা জানে যুদ্ধ করতে গেলে কতটা ক্ষয়ক্ষতি, কতটা দেশের ক্ষতি হয়। আর এই দুটো দেশের বিদেশ নীতি কিন্তু মোটামুটি একই রকম। ধরুন, ভারতবর্ষ গণতান্ত্রিক আর চীন সমাজতান্ত্রিক। চীন সমাজতান্ত্রিক মানে চীনে কিন্তু ভোট হয় না, এটা কিন্তু ভুল কথা। ভোট হয়, পার্টি একটাই, একটা পার্টির মধ্যে দুজন ক্যান্ডিডেট থাকে, সেই ক্যান্ডিডেটের মধ্যে একজন ক্যান্ডিডেটকে চুজ করতে হয়। এটাই হচ্ছে চীনের সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভোট। আর ভারতের ব্যবস্থা গণতন্ত্র সেরকম নয়, বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। বিভিন্ন দল থাকে, ভোটাররা বিভিন্ন দল থেকে তাদের নিজস্ব ক্যান্ডিডেট নির্বাচিত করতে পারে। এই হচ্ছে তাদের বিদেশ নীতি। মানে তারা অর্থনীতিটা ঠিকঠাক রাখতে চায়। সরকারে যেই থাকুক, নেতা যাই থাকুক, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যেই থাকুক, তাদের বিদেশ নীতি কখনো পরিবর্তন হয় না। চীন স্বাধীনতা পেয়েছে সম্ভবত 1819 সালের দিকে, সম্ভবত বলছি, আমি শিওর না, ভুল হলে একটু সংশোধন করিয়ে দেবেন। ভারত পেয়েছে 1947 সালে। সেই 47 সালের পর থেকে অনেক দল এসছে, কংগ্রেস, জাতীয় কংগ্রেস এসছে, বিজু দল এসছে, বিজেপি বর্তমান ক্ষমতায় আছে, আছে, অনেক দল এসছে, কিন্তু ভারতের বিদেশ নীতি কখনো পরিবর্তন হয়নি। কিন্তু বাংলাদেশের বিদেশ নীতি বলে কিছু হয়ই না। দেখুন, একটা দেশ যখন উন্নতির দিকে যাবে, যেরকম এখন কিন্তু পৃথিবীর উদীয়মান দেশ কিন্তু, মানে অর্থনীতির উদীয়মান দেশ কিন্তু দুটো, চীন এবং ভারত। চীন ভারতের থেকে কিন্তু অর্থনীতিতে অনেকটা এগিয়ে। বর্তমানে বহু দেশ, বহু বড় বড় কর্পোরেট সংস্থা, বিদেশি সংস্থাগুলো ভারতবর্ষে আসতে আগ্রহী এবং আসছে। এ নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। আজকে ভারত আর বাংলাদেশের বিদেশ নীতি নিয়ে কিছু কথা আলোচনা করছি। তো অর্থনীতির দিক থেকে বাংলাদেশের যেটা স্থায়ী একটা সমাধান হওয়া উচিত, সেটা হচ্ছে ভালো বিদেশ নীতি, বিদেশি বিনিয়োগ এবং রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান, বিদেশে তাদের কিছু মালপত্র বা তাদের মানে তৈরি জিনিসপত্র প্রেরণ, এইগুলো। কিন্তু তাদের মৌলবাদী ও কঠোর কিছু ইসলামিক সংস্থার জন্য এইগুলো কোনো সরকারই তাদের সঙ্গে পেরে ওঠে না। তাদের আরেকটা মেন সমস্যা হচ্ছে তারা সংখ্যালঘু নিপীড়ন। এটা কিন্তু বিদেশের কাছে একটা বিরাট বড় নিচু করে দেখা, ছোটোখাটো করে দেখা। যেখানে ভারতে বহু প্রায় 200-র উপরে জাতি আছে, তারা মিলেমিশে একসাথে থাকে। যেখানে ভারত বাংলাদেশের সাথে মিলেমিশে থাকতে চাইলেও বাংলাদেশে যে স্থায়ী সরকার,
তদারকি সরকারের কথা আমি বলছি না, যেরকম এই ইউনিস ছিল এদের কথা বলছি না, কিন্তু স্থায়ী সরকাররাও চেষ্টা করে ভারতের সাথে মিলেমিশে থাকতে, কিন্তু তারা মৌলবাদী ও ইসলামিক সংগঠনগুলোর জন্য তারা পারে না। ভারত নেইবারহুড ফার্স্ট নীতি নিয়ে চললেও বাংলাদেশের কিছু কিছু এই মৌলবাদী সংস্থার জন্যে বাংলাদেশ গভর্নমেন্টও পেরে ওঠে না, বা ভারত সরকারও তাদের সাথে পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে অক্ষম। দেখুন, এখানে আরেকটি সমস্যার সমাধান আরেকটি সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে সীমান্ত সমস্যা, বা সীমান্তে যে গুলি চালানো ভারতীয় যারা সিকিউরিটি আছে বা বিএসএফের উপরে একটা আছে, কিন্তু এ বিষয়ে দুই দেশের অনেক আলাপ আলোচনা হয়, কিন্তু এখানকার প্রধান সমস্যা হচ্ছে চোরাচালানকারী। বাংলাদেশিরা চোরাচালানকারী করে, যে গরু, বিভিন্ন খাদ্যদ্রব্যাদি এসবগুলো ভারত থেকে চুরি করে নিয়ে যায়। আর বিএসএফ যদি দেখে বা স্থানীয় মানুষ যদি দেখে, তারা তো নিজের প্রোটেকশনের জন্য কিছু করবেই। তখনই যদি সেখানে কোনো রকম অসুবিধা কিছু হয়, বাংলাদেশ থেকে একটাই আসে কি, সীমান্তে বিএসএফ গুলি করেছে। কিন্তু তারা এইগুলো কখনো লক্ষ্য করে না, এইগুলো কখনো তারা বলে না যে আমাদের দেশ থেকে ভারতবর্ষে গিয়ে গরু চুরি করে আনতে গিয়ে তারা, বা ডাকাতি করতে গিয়ে, বা অবৈধ কাজ করতে, অবৈধ কাজে করে সেখান থেকে ফিরে আসার সময় বিএসএফের হাতে পড়ে তারা গুলি খেয়ে মারা গেছে। এই কথাগুলো তারা কখনো প্রকাশ করে না। আর একটা কথা, বিভিন্ন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো দেখবেন, যখন সীমান্তে মারা যায় তখন কিন্তু সংবাদ মাধ্যমগুলো এটা বলে না যে চোরাচালানকারী বা অবৈধ কাজে, তারা বলে কি ব্যবসায়ী। বাংলাদেশের খবরের কাটিংগুলো দেখবেন, গুগল সার্চ করে দেখে নেবেন, বা বাংলাদেশে যারা বাস করেন সেই সব তারা দেখে নেবেন, খবরের কাগজে লেখে গরু ব্যবসায়ী সীমান্তে আসার সময় তাকে বিএসএফ গুলি করে মেরেছে। এরকম প্রচুর নজির আছে। আসলে নীতি কোনো দেশের উন্নতির জন্য তাদের একটা শক্তপোক্ত বিদেশ নীতি দরকার। দেখুন, বিভিন্ন লোকের আলোচনা বা যারা জিওপলিটিক্স নিয়ে আলোচনা করে তাদের সাথে কথা বলে আমি এইটুকু জেনেছি, ভারত তাদেরকে সহযোগিতা যথেষ্টভাবে করতে গেলেও, আর বাংলাদেশ গভর্নমেন্ট তাদের থেকে যথেষ্ট সাহায্য নিতে চাইলেও, এই মৌলবাদী ও কিছু কঠোর ইসলামপন্থী সংগঠনগুলোর জন্যে বাংলাদেশটার কখনো উন্নতি সম্ভব নয়, যদি তারা এই নীতি থেকে বেরোতে না পারে। আর বাংলাদেশ গভর্নমেন্ট, স্থায়ী সরকার, যারা স্থায়ী সরকার, তারা যদি এই সংগঠনকে দমন পীড়ন করতে পারে, তবেই বাংলাদেশের উন্নতি সম্ভব, নইলে কখনো নয়।